নমস্কার। আজ আমরা এক অদ্ভুত আর মজার গল্পের গভীরে যাব। ভাবুন তো, একটা গোটা রাজ্য ভয়ে কাঁপছে এক রহস্যময় সিংহের কারণে। কিন্তু এই গল্পের সিংহটা ঠিক যেমনটা সবাই ভাবছিল তেমনটা একদমই ছিল না। চলুন শুরু করা যাক লোভ আর বুদ্ধির এই অসাধারণ লড়াইয়ের কাহিনী। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কারো বাড়ি থেকে সিংহ এসে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, তাহলে কি অবস্থা হতে পারে? শুনতে খুবই অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু কৃষ্ণনগরের গ্রামবাসীরা ঠিক এই রকমই এক অদ্ভুত সমস্যার মুখে পড়েছিল। তবে আগেই বলে রাখি, এই সিংহ মোটেই কোনো সাধারণ পশু ছিল না। আমাদের এই গল্পটা কিন্তু কোনো সিংহের গর্জন দিয়ে শুরু হচ্ছে না। শুরু হচ্ছে রাজার দরবারে এক মন্ত্রীর অদ্ভুত এক আর্জি দিয়ে। রাজার মন্ত্রী, আচ্ছা, তার লোভটা ছিল একটু বেশি, তো তিনি রাজার কাছে গিয়ে বললেন তার নাকি আরও টাকা চাই, বেতন বাড়াতে হবে। কিন্তু রাজার সেই দাবি সরাসরি নাকচ করে দিলেন। আর ঠিক তখনই মন্ত্রী মনে মনে ঠিক করে ফেললেন, যে করেই হোক তাকে ধনী হতেই হবে, তা সে পথটা যতই অন্যায় হোক না কেন। এর ঠিক কয়েকদিন পরেই মাঠে খেলতে গিয়ে কয়েকটা বাচ্চা যা দেখল, তাতে তাদের আত্মারাম খাঁচা ছাড়া একটা জলজন্ত সিংহ। আর এই খবরটা কৃষ্ণনগরে ছড়িয়ে পড়তেই ব্যাস, রাজ্য জুড়ে শুরু হয়ে গেল আতঙ্ক। সমস্যাটা কিন্তু এখানেই থেমে থাকল না, বরং দেখতে দেখতে আরও বাড়তে লাগল। রাজদরবারে রোজ নতুন নতুন খবর আসতে শুরু করল। সবার গৃহপালিত পশু নাকি উধাও হয়ে যাচ্ছে। মানে এটা শুধু একটা ভয়ের ব্যাপার ছিল না, এটা ছিল সাধারণ মানুষের জীবন জীবিকার উপর সরাসরি আক্রমণ। কারো হাঁস, কারো গরু, এমনকি পুটির বাবার একমাত্র সম্বল বলদটাও চুরি হয়ে গেল। গ্রামের প্রায় কেউই বাদ যাচ্ছিল না। আর এর মধ্যেই গুজবটা আরও ভয়ঙ্কর রূপ নিল। এখন আর একটা সিংহ নয়, সবাই বলাবলি করতে লাগল যে রাজ্যে নাকি পুরো তিনটে সিংহের একটা দল ঘুরে বেড়াচ্ছে আর সন্ত্রাস চালাচ্ছে। ভাবা যায়? রাজা তো রেগে আগুন। তিনি ভাবলেন শক্তি দিয়েই এর সমাধান করতে হবে। তাই তিনি তার সেনাপতিকে ডেকে পাঠালেন আর হুকুম দিলেন পশুগুলোকে শিকার করার জন্য। কিন্তু মজার ব্যাপার হল, এই সিংহগুলো সৈন্যদের থেকেও বেশি চালাক ছিল। সৈন্যরা যখন রাজ্যের উত্তর পশ্চিম দিকে পাহারা দিচ্ছিল, সিংহগুলো ঠিক তখন দক্ষিণ দিক থেকে আক্রমণ করল। তখনই বোঝা গেল, না, এটা কোনো সাধারণ পশুর কাজ নয়, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। সেনাবাহিনী যখন পুরোপুরি ব্যর্থ হল, তখন হতাশ রাজা তার সবচেয়ে বুদ্ধিমান সভাসদ গোপাল ভাঁড়ের শরণাপন্ন হলেন। রাজা একটা বিশাল পুরস্কারও ঘোষণা করলেন, যে এই তিনটে সিংহকে ধরতে পারবে তাকে দেওয়া হবে ১০০টা সোনার মুদ্রা। ব্যাস, এই ঘোষণার পর পুরো ব্যাপারটা একটা বিরাট তদন্তে পরিণত হল। গোপাল কিন্তু কোনো অস্ত্রশস্ত্র নিল না। তার সবচেয়ে বড় হাতিয়ার তো তার বুদ্ধি। সে সোজা চলে গেল যার পশু শেষে চুরি হয়েছে, সেই পুটির বাবার বাড়ি। সেখান থেকেই শুরু হল তার তদন্ত। গোপাল খুব সাবধানে পুরো ঘটনাস্থলটা দেখতে লাগল। সে জানত আসল সত্যিটা ওপর উপর দেখলে চলবে না, কোথাও না কোথাও একটা সূত্র লুকিয়ে আছেই। আর ঠিক তখনই গোপাল এমন একটা জিনিস আবিষ্কার করল যা পুরো ঘটনাটাই পাল্টে দিল। খালি গোয়ালঘরের ভেজা মাটিতে পশুর পায়ের ছাপ তো ছিলই, কিন্তু তার ঠিক পাশেই ছিল মানুষের মতো পায়ের ছাপ। তার মানে এই সিংহগুলো আসলে দুই পায়ে হাঁটে। সেই পায়ের ছাপ ধরে এগোতে এগোতে জঙ্গলের গভীরে গিয়ে গোপাল একটা পরিচিত গলা শুনতে পেল। আর তখনই সব রহস্যের জট খুলে গেল। সে বুঝতে পারল সিংহগুলো আসলে কোনো পশু নয়, বরং ছদ্মবেশী মানুষ। আর কেউ নয়, ওই লোভী মন্ত্রী আর তার দুই সঙ্গী। এবার তো আসল সত্যিটা গোপালের সামনে পরিষ্কার, তাই চোরদের ধরতে সে এমন একটা পরিকল্পনা করল যা শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন। অদ্ভুত, কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত। গোপালের পরিকল্পনাটা ছিল প্রতারণার জবাব প্রতারণা দিয়েই দিতে হবে। সে মন্ত্রীর কথা শুনে জানতে পেরেছিল যে তাদের পরের টার্গেট হল পরাণ চাষির গোয়ালঘর। তাই গোপাল কি করল? সে নিজেই একটা গরুর ছদ্মবেশ নিল আর টোপ হিসেবে সেই গোয়ালঘরে লুকিয়ে রইল। এবার মঞ্চ প্রস্তুত একটা চূড়ান্ত আর বেশ হাস্যকর একটা লড়াইয়ের জন্য, যেখানে শিকারী নিজেই শিকার হতে চলেছে। যেই না ওই তিন সিংহ গোয়ালঘরে ঢুকেছে, অমনি এক অসম্ভব শক্তিশালী গরু তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আর কেই বা ভাবতে পেরেছিল যে গোপাল তার গরুর ছদ্মবেশে একাই ওই তিনজন চোরকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে। আর তারপরের দিন যা হল সেটা তো আরও মজার। গোপাল সেই গরুর পোশাকেই সোজা রাজার দরবারে হাজির, আর তার সাথে দড়ি দিয়ে বাঁধা সেই তিনটে ধরা পড়া সিংহ। গোটা রাজসভা তো অবাক হয়ে দেখছে। মানে দৃশ্যটা একবার কল্পনা করুন তো, কি একটা অদ্ভুত ব্যাপার।
এরপর গোপাল সবার সামনে ওই অপরাধীদের মুখোশ খুলে দিল আর গোটা রাজ্য জানল রাতের অন্ধকারে যারা ভয়ঙ্কর পশু সেজে ঘুরে বেড়াত তারা আসলে লোভী মন্ত্রী আর তার 2 সঙ্গী ছাড়া আর কেউ নয়। ন্যায় বিচার হতে একদম দেরি হল না। মন্ত্রীকে সাথে সাথে তার পদ থেকে বরখাস্ত করা হলো। তাকে আর তার সঙ্গীদের জেলে পাঠানো হলো আর হুকুম দেওয়া হলো সব চুরি করা পশু তাদের ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে গোপাল তার অসাধারণ বুদ্ধির জন্য পেল সেই প্রতিশ্রুত 100টি সোনার মুদ্রা। গোপালকে সবাই একজন নায়ক হিসেবে সম্মান জানাল। রাজা নিজেও তার সাহসিকতার খুব প্রশংসা করলেন, কারণ এমন একটা অভিনব আর দুঃসাহসিক পরিকল্পনা কাজে লাগানো তো আর চারটিখানি কথা নয়। এই পুরো গল্পটা শেষে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কোনো জটিল সমস্যা সমাধানে কোনটা বেশি জরুরি, শারীরিক শক্তি নাকি বুদ্ধির জোর? এই গল্পটা কিন্তু বারবার এটাই প্রমাণ করে যে অনেক সময় পেশি শক্তির চেয়েও বুদ্ধির জোর অনেক অনেক বেশি শক্তিশালী হতে পারে।